জনকে বাগানে একা রেখে নূর একটু দূরে দাঁড়িয়ে ফাহাদ গলাখাকারি দিল, দিশার দৃষ্টি আকর্ষণ করল। দিশা শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরল। ফাহাদ, আপনার নাম কি মিস? কিসে পড়েন? দিশা, আমার নাম দিশা চৌধুরী, অনার্স 3য় বর্ষের ছাত্রী। আর আপনি? দিশা লজ্জা পেয়ে বলল, মাথা নিচু করে নিল। দিশাকে লজ্জা পেতে দেখে ফাহাদ মুচকি হাসল। ফাহাদ, আমি ফাহাদ শেখ, বাবা মায়ের বড় ছেলে। জনেই কিছু সময় নীরবতা পালন করল। ফাহাদ নিজেই দিশাকে বলল। ফাহাদ হাসি মুখে, আপনি খুব চুপচাপ মনে হচ্ছে, নাকি আমার ভদ্রতা দেখে ভয় পাচ্ছেন? দিশা লাজুক গলায়, না মানে এমন কিছু না। ফাহাদ, তাহলে? আমি তো ডাক্তার, রোগীর মুখে এত ভয় লজ্জা একসাথে আগে দেখিনি। দিশা মুখ নিচু করে, আমি তো রোগী নই। ফাহাদ হাসতে হাসতে, রোগী নন, কিন্তু আপনার হার্টবিট এখনই চেক করা দরকার মনে হচ্ছে। এত জোরে ধুকপুক করছে যে আমি এখান থেকে শুনতে পাচ্ছি। দিশা লজ্জায় গাল লাল হয়ে, প্লিজ এসব বলবেন না। ফাহাদ গম্ভীর ভঙ্গিতে, আচ্ছা সিরিয়াসলি বলুন, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? দিশা হকচকিয়ে, হঠাৎ এমন প্রশ্ন? ফাহাদ, কারণ আমার বিশ্বাস, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুইজনের মনই এক হতে হয়। আমি আমার মনটা স্পষ্ট করে বলতে চাই। দিশা কৌতূহল নিয়ে তাকায়, মানে? ফাহাদ হালকা মুচকি হেসে, মানে আমি যখন সিঁড়ি দিয়ে আপনাকে নামতে দেখলাম তখন নই মনে হলো হয়তো আমি আমার জীবনসঙ্গীকে পেয়ে গেছি। দিশা হকচকিয়ে, গলায় কাঁপন, আপনি এত তাড়াতাড়ি কিভাবে এমন বলতে পারেন? ফাহাদ, ডাক্তারদের অভ্যাস, রিপোর্ট দেখে আমরা দ্রুত বুঝে যাই অবস্থা ভালো না খারাপ। আর আপনাকে দেখে আমার মনে হলো অবস্থা শুধু ভালো নয়, একেবারে পারফেক্ট। দিশা হাসফাস করে, চোখ নামিয়ে, আমি জানি না কি বলবো। ফাহাদ নরম গলায়, কিছু বলার দরকার নেই, আপনার লজ্জায় সব উত্তর দিয়ে দিয়েছে। দিশা একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। ফাহাদের ঠোঁটে প্রশান্তির হাসি খেলে গেল। নূর বাগানের আরেক পাশে হাঁটছিল, এমন সময় হঠাৎ তার পিছনে এসে দাঁড়ালো তামিম। নূর তার পিছনে কারো উপস্থিতি পেয়ে পিছনে আকার কালো তামিমকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে নূর একটু চমকালো। নূর খেয়াল করেছে এ ছেলেটা তাকে দেখার পর থেকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তামিম তুড়ি বাজিয়ে নূরের উদ্দেশ্য বলল, এই যে বেআইন সাহেবা কি এত ভাবছেন? তামিমের ডাকে নূরের ধ্যান ভাঙল। নূর, না তেমন কিছু ভাবছি না। তামিম, তা বেআইন সাহেবা আপনি একা একা ঘুরছেন কেন? আমাকে বললেই তো হতো, দুইজনে একসাথে সময় কাটাতাম, চোখ টিপে বলল। নূর মনে মনে বিরক্ত হলেও তা মুখে প্রকাশ করল না। নূর ভদ্রতার খাতিরে কিছু বলল না, শুধু হালকা হাসল। তামিম নূরকে আরও এটা সেটা বলতে লাগল। নূরের বিরক্ত লাগলেও নূর শুধু তামিমের কথায় তাল মিলাল। ড্যাশ 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 আকাশে মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি হবে। ফাহাদরা ঘণ্টা খানেক আগেই চলে গেছে। সিমির হাজবেন্ড রাতুল এসে সিমিকে নিয়ে গেছে। বাসার সবাই ক্লান্ত থাকায় যে যার ঘরে রেস্ট নিচ্ছে। দিশা তার ঘরে দরজা বন্ধ করে কি যেন করছে। নূরের মনটা আজ কে খারাপ। ধ্রুবের সাথে চৌধুরী ভিলার সবাই দিশার বিয়ের আলোচনা করেছে। তাকে আসতে বললে ধ্রুব বলেছে সে খুব তাড়াতাড়ি ফিরবে দেশে, নিজের ছোট বোনের বিয়ে নিজ দায়িত্বে দিবে। কথা শুনে যেন চৌধুরী ভিলার সবাই যেন খুশি হলো। কতদিন পর তাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরবে, তাদের যেন আনন্দের দিন। দিলরুবা চৌধুরী উপরে উপরে শক্ত থাকলেও তিনি মোনাজাতে ছেলের জন্য অনেক কান্না করতেন, তার ছেলে তার বুকে ফিরে আসুক। সবার মতো তার ছেলেরও যেন একটা সুখের সংসার হোক। নূর দোলনায় বসে দোল খাচ্ছে, আর তার দৃষ্টি অজান্তে দূরের আকাশের দিকে হারিয়ে যাচ্ছে। চারপাশে সবকিছু শান্ত, পাখিরা ফিরছে, বাতাস হালকা, আর নূরের মন ভরা একাকিত্বে। সবাই যেন পূর্ণতা পেয়েছে, সফলতা, ভালোবাসা, সম্পর্ক। আর নূরের জীবনের ঘর, সেই ঘর শূন্য, নিঃসঙ্গতার ভীষণ শূন্যতা। সে কারো দিকে দোষারোপ করে না, যা ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। ধ্রুব সবার খবর রাখে, কিন্তু তার নিজের যে একটা করা বউ আছে সে কথা যেন ভুলে গেছে। নূরের মনে কষ্টের ঢেউ উঠছে, কিন্তু সেই ঢেউ তেমনভাবে তাকে বিধে না, কেননা সে জানে অন্যদের মতো তার জীবনও নিজের নিয়মে চলে। দোলের রিদমে দুলতে দুলতে নূর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার হালকা হাওয়া তার চুল ছুঁয়ে যায়, আর সে ভাবছে হয়তো তার জীবনের ঘর একদিন আলোতে ভরে যাবে। হয়তো তার জন্যও আসবে কিছু ভালোবাসা, কিছু শান্তি। এমন এক মুহূর্ত যেখানে নূরের একাকিত্ব, আশা, হতো আকাশা আর শূন্যতা সব মিলিয়ে বাতাসের সঙ্গে ভেসে যাচ্ছে। নূর এত কিছুর পরও যেন ধ্রুবের জন্য তার মনে ভালোবাসা গেঁথে গেছে, হয়তো এটা বৈধ সম্পর্কের শক্তি। নূর কিশোরী মন থেকেই যেন ধ্রুবের নামে লেখা। নূর জানে না যে ধ্রুব দেশে ফিরে আসবে কিনা, আর আসলেও তাকে গ্রহণ করবে কিনা। তবুও যেন তার একটা আশার ঝিলিক দেখা যায় তার মনে। নূর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আনমনে গেয়ে ওঠে, মন আজও পথ চেয়ে রই। তুমি আসবে বলেছে হৃদয়, কেন অভিমান করে চলে গেছো তুমি? এ ব্যথা প্রাণে নাহি সই। সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়। হৃদয়ের মন্দিরে বসে আছো তুমি, এই ব্যথা প্রাণে নাহি সয়। ড্যাশ 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 কয়েকদিন পর সকালে
মালা অসুস্থ থাকায় দিলরুবা চৌধুর দীর্ঘ ইকারকে নূর আজকে কাজে হাতে হাতে সাহায্য করছেন। আলেয়া চৌধুরী কোনো দিন বাসার কোনো কাজে হাত দেন না, তার কাজ করাতে না করাতে কেউ কিছু বলেও না। নূর কোমরে ওড়না গুজে বসার ঘর ঝাড়ু দিচ্ছে, এমন সময় সাদাত এসে নূরকে বলল, ভালো করে ঝাড়ু দাও আপু, হচ্ছে না তো এভাবে। নূর, তোর থেকে আমার কাজ শিখতে হবে এখন, আমার ঝাঝালো কণ্ঠে বলল। সাদাত এগিয়ে এসে ময়লাগুলো পা দিয়ে পরিষ্কার জায়গায় নিয়ে গিয়ে বলল, দেখো এগুলো কি ময়লা আপু। নূর রস্যই কার ছনে ফিরে দেখল যে গুলো একটু আগে পরিষ্কার করে আসছে সেখানে সাদাত আবার নোংরা করছে। নূর দাঁত কিরমির করে বলল, দাঁড়া আজকে তোর অবস্থা কি করি, বলেই সাদাতকে তাড়া করতে লাগল। সাদাত পুরো ড্রয়িং রুম ছোটাছুটি করছে, তা পিছু পিছু নূর। সাদাত দৌড়ে দরজার দিকে যেতে নিলেই নূর ঝাড়ুটা সাদাতের দিকে ছুঁড়ে মারে। সাদাত অন্য দিকে সরে গেলে ঝাড়ুটা গিয়ে লাগে একজন কালো শার্ট প্যান্ট পরিহিত সুদর্শন যুবকের দিকে। নূর হা করে দেখতে থাকে যুবকটাকে। যুবকটির চোখের মায় আটকে যায় নূর। সামনের যুবকটি নূরের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ধ্রুব রেগে, আজকাল বাসার কাজের লোকরা এভাবে কাজ করে? বাসার মালিককেই ঝাড়ু দিয়ে মারে? এসব কাজের লোক কথায় পাই? বাবা, আজকেই যেন এই কাজের মেয়েকে ছাঁটাই করে দেওয়া হয়। ধ্রুবের কথায় নূরের ধ্যান ভাঙল। নূর কাজের লোক বলাই অপমানিত হয়, মুখে কিছু বলার ভাষা থাকে না। সাদাত ধ্রুবকে দেখেই চিনতে পারল। সে তাড়াতাড়ি ধ্রুবের কাছে গিয়ে ঝাপটিয়ে ধরল। সাদাত ভাইয়া, তুমি কবে দেশে আসলে, আমাদের কিছু বললে না কেন? এবং সঙ্গে সঙ্গে সাদাত বাসার সবাইকে ডাকতে লাগল, বড় বাবা, বড় মা, দাদুন কোথায়, তোমরা বাহিরে এসো, দেখো কে এসেছে। ধ্রুব, তোদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই না বলে এসেছি, কিন্তু তোরা যে আমায় কাজের লোক দিয়ে ঝাড়ু দিয়ে বরণ করবি তা আমার জানা ছিল না। নূর লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছে, কখনো কেউ তাকে এভাবে অপমান করেনি। সাদাত নূরের দিকে তাকিয়ে বলতে লাগল, সাদাত, আরে ভাইয়া, তুমি যা ভাবছ তা না, এটা হলো। কিন্তু কথা শেষ করার আগেই চেনা একটি চিকন কণ্ঠ শোনা গেল, দিশা, ভাইয়া। দিশা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরল। ধ্রুব তার বোনকে বুকে আগলিয়ে নিল। সকালবেলা হওয়ায় চৌধুরী ভিলার সবাই বাড়িতে উপস্থিত। তোফাইল চৌধুরী, সাজ্জাদ চৌধুরী, আলেয়া চৌধুরী, জাহানারা চৌধুরী, এক এক করে সবাই এসে ধ্রুবকে দেখে আনন্দে ঝাঁপিয়ে পড়ল। জাহানারা চৌধুরী নাতিকে এতদিন পরে দেখে কান্নায় ভেঙে পড়ল। ধ্রুব তার বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ধ্রুব, কেমন আছো বাবা? তোফাইল, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর আসবে আমাদের বলনি কেন? ধ্রুব দুষ্টু হেসে, না বলেই চলে এসেছি। কেন, খুশি হওনি? তোফাইল হাসি মুখে, অনেক খুশি হয়েছি বাবা। এরপর ধ্রুব তার চাচ্চুর কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। ধ্রুব এবার তার দাদির কাছে গিয়ে সোফায় বসল। জাহানারা চৌধুরী এ কার চন্দ্রবিন্দু দে যাচ্ছিলেন। ধ্রুব তার দাদিকে জড়িয়ে ধরে বলল, ধ্রুব, দাদি, আজকেও কাঁদছ? আমি তো এসেছি, তাই না? জাহানারা অভিমানী কণ্ঠে, এতদিন পর তোর আমাদের কথা মনে পড়ল। আমরা তো তোর কেউই নই, তাই না দাদি? ধ্রুব নরম গলায়, দৃঢ়ভাবে, আর কোন দিন ছেড়ে যাব না তোমাদের দাদি, কথা দিচ্ছি। এরপর ধ্রুব তার চাচির সঙ্গে কুশল বিনিময় করল। তবে যখন ধ্রুব আশেপাশে তাকাল, তার মায়ের উপস্থিতি দেখতে পেল না। সে বাবার দিকে কালো। তোফাইল চৌধুরী ধ্রুবের সেই তাকানো মুহূর্তটি দেখে বুঝতে পারল যে ধ্রুবের মনে তার মায়ের জন্য গভীর স্নেহ ও উদ্বেগ কাজ করছে। ধ্রুব তার বাবার দিকে তাকাল। ধ্রুবের সেই তাকানোয় তোফাইল চৌধুরীকে বুঝিয়ে দিল তার ছেলে তার মাকে খুঁজছে। তোফাইল চৌধুরী হাসি মিশ্রিত কণ্ঠে, তোমার আম্মু রান্নাঘরে আছে, এখনও অভিমান করে আছে, যাও এবার মা ছেলের বিরোধ মিটিয়ে নাও। ধ্রুব বাবার কথা শুনে ধীরে ধীরে রান্নাঘরে গেল। এইদিকে দিলরুবা চৌধুরী নিজেকে শক্তভাবে ধরে রেখেছিলেন। তার মনের অবস্থা কাউকে বোঝাচ্ছিল না, তবে তার ছেলের গলার স্বর শুনেই বুঝতে পারলেন যে ধ্রুব এসে গেছে। 4 বছর আগে ছেলে তার সিদ্ধান্ত মেনে না নিয়ে চলে যাওয়ার কারণে তাদের মধ্যে একটি দেওয়াল তৈরি হয়েছিল। দিলরুবা চৌধুরী দীর্ঘদিন ধরে এই কষ্ট চেপে রেখেছিলেন। আজও চোখের কোণ ভিজে আসছিল, কিন্তু তিনি দৃঢ় থাকলেন। এই মুহূর্তে মনে হচ্ছিল এতদিনের দোয়া, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা আজকে কেবল পূর্ণ হল। ছেলে বাড়িতে ফিরে এসেছে। ধ্রুব ধীরে স্থিরে রান্নাঘরে ঢুকল। পিছন থেকে তার মা কে জড়িয়ে ধরল। ধ্রুব নরম কণ্ঠে আবেগ, আম্মু, আমি ফিরে এসেছি, আর কখনো তোমাকে কষ্ট দিব না। ধ্রুব তার মাকে কোন উত্তর দিতে না দেখে আবার বলল, ও আম্মু কথা বলবে না তোমার ছেলের সাথে? এই দেখো কান ধরছি। ধ্রুবের বাচ্চামো দেখে দিলরুবা চৌধুরী নিজেকে আর আটকাতে পারল না। পিছনে দিকে হয় একার দিলরুবা চৌধুরী ধ্রুবকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ধ্রুব তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর যে দিলরুবা চৌধুরী নিজেকে শান্ত করে বলল, নিজের ঘরে যাও ধ্রুব, ফ্রেশ হয়ে এসো, সকলে মিলে একসঙ্গে নাস্তা করবে। ধ্রুব, ঠিক আছে আম্মু। এতক্ষণ রান্নাঘরের বাইরে চৌধুরী ভিলার সবাই মা ছেলের কাণ্ড দেখছিল। ধ্রুব সবাইকে রেখে নিজের ঘরে চলে গেল। কাজের লোক রহিমকে দিয়ে ধ্রুবের লাগেজগুলো উপরে তুলে দিল। দাঁড়ি, নূর এখনও ওখানে দাঁড়িয়ে আছে।
তার সব কিছু যেন এলোমেলো লাগছে। দিশা নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই ওভাবে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? নূর যা গোছল করে আয়, নিজের কি অবস্থা করেছিস? নূর, হ্যাঁ আপু যাচ্ছি, আস্তে করে বলল। ধ্রুব তার ঘরে প্রবেশ করে দেখল সবকিছু আগের মতোই আছে, কোন কিছু পরিবর্তন হয়নি, 4 বছর আগে যেমন করে রেখে গিয়েছিল। ধ্রুব একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ধ্রুব তার লাগেজ থেকে ব্ল্যাক টি শার্টটাও যার নিয়ে ওয়াশরুমে ঢুকল। তার এখন শাওয়ার নেওয়া প্রয়োজন। ডাইনিং টেবিলে সবাই আজকে আনন্দের সাথে বসে আছে। দিলরুবা চৌধুরী অল্প সময়ে তার ছেলের জন্য কয়েক পদের রান্না করেছে। ধ্রুব সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে না মছিল। দূর থেকেই মায়ের রান্নার ঘ্রাণ তার নাকে এসে লাগল। অনেক দিন পর নিজের বাড়ির এমন টান অনুভব করল সে। বসার ঘরে এসে বাবার পাশে চেয়ার টেনে বসল। টেবিল ভর্তি খাবার। দিলরুবা চৌধুরী আর আলেয়া চৌধুরী ব্যস্ত সবাইকে পরিবেশন করতে। তোফাইল চৌধুরী চারপাশে তাকিয়ে বললেন, আরে নূর কোথায়? সবাই তো এখানে আছে, শুধু নূরকে দেখছি না কেন? হঠাৎ প্রশ্নে ধ্রুব হাতের চামচ থেমে গেল। কিছু না বলে মাথা নিচু করে খেতে শুরু করল। দিলরুবা চৌধুরী নরম স্বরে উত্তর দিলেন, ওর মাথা ব্যথা করছে, তাই খাবারটা আমি রুমেই পাঠিয়ে দিয়েছি। তোফাইল চৌধুরী হালকা মাথা নেড়ে বললেন, ওহ ঠিক আছে। এদিকে জাহানারা চৌধুরী নাতির প্লেটে একের পর এক খাবার তুলে দিচ্ছেন। বিদেশে কি খেয়েছিস কে জানে, দেশি খাবারের মতো আর কিছু হয় না, তাই ভালো করে খা দাদু ভাই। ধ্রুব অনেক দিন পর মায়ের রান্না আর দাদির হাতের আদরে তৃপ্তি সহকারে খেল। খাবার শেষে সবাই ধীরে ধীরে নিজ নিজ ঘরে চলে গেল। ধ্রুবের চোখে ক্লান্তি, লম্বা ভ্রমণ শেষে এখন শুধু বিশ্রাম চায়, তাই সেও ঘরে ঢুকে গেল। আজকের দিনটা ভিন্ন রকম। তোফাইল চৌধুরী ও সাজ্জাদ চৌধুরী আর অফিসে যাননি। ছেলের ফিরে আসার আনন্দে আজকে তারা পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিলেন। তোফাইল চৌধুরী বোন সাজিয়া খানকে খবর দেন, ধ্রুব ফিরে এসেছে। দুপুর গড়াতে না গড়াতেই সাজিয়া খানের পরিবারসহ আগমন। হাসি আর কোলাহলে বাড়ির পরিবেশ ভরে উঠল। বিকেলের দিকে সিমি আর রাতুলও এসে গেল। চৌধুরী ভিলা যেন উৎসবের আবহে জমে উঠল। ড্যাশ 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 ড্যাশ। চৌধুরী ভিলায় আজ যেন উৎসবের আমেজ। চারদিকে হইচই, হাসি আর ব্যস্ততা। রান্নাঘরে দিলরুবা চৌধুরী আর সাজিয়া খান নানা রকমের রান্নায় মেতে আছেন। পাশে আলেয়া চৌধুরীও হাত লাগাচ্ছেন। রান্নার ফাঁকেই চলতে থাকে তাদের গল্প আর হাসাহাসি। বসার ঘরে পরিবারে সবাই আড্ডায় মেতে আছে। ধ্রুবের কোলে ছোট রাফা বসে আছে, এই প্রথম বড় মামার সাথে সামনাসামনি দেখা তার। এতদিন শুধু ফোনে দেখাশোনা হলেও আজ সে মামার গলায় ঝুলে আছে। ধ্রুব আদরে ভরিয়ে দিল, অনেকগুলো চকলেট হাতে দিয়ে দিল রাফাকে। কিন্তু এই কোলাহলের বাইরে নূর সারা দিন ঘরেই বন্দি। উপন্যাস হাতে বসে আছে, যেন ভেতরের শূন্যতা ঢাকতে চাইছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। রাত 9টা বাজতেই সবাই ডাইনিং টেবিলে বসে গেল। দিলরুবা চৌধুরী চারপাশে তাকিয়ে বললেন, মালা, যা নূরকে ডেকে নিয়ে আয়। মালা নূরের ঘরে গিয়ে দেখল সে এখনও বই হাতে। কি গো আপামনি, খাওয়ার সময় হয়ে গেছে, যাবে না? খিদে নেই, তোমরা খেয়ে নাও, নিষ্পৃহ গলায় বলল নূর। মালা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো আর কতদিন পালিয়ে পালিয়ে থাকবে শুনি? সময় থাকতে বড় ভাইরে শাড়ির আঁচলে বেঁধে ফেল, বুঝলে? নূর চুপ করে রইল। উত্তর দেওয়ার শক্তি যেন হারিয়ে ফেলেছে। অবশেষে মালা জোর দিয়ে বলল, চল এবার, সবাই অপেক্ষা করছে। নূর চুলগুলো খোপা করতে করতে বলল, তুমি যাও, আমি আসছি। নূর ধীরে ধীরে নিচে নামল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ডাইনিং টেবিলে মালাকে দেখে তোফাইল চৌধুরী জিজ্ঞেস করলেন, নূর কোথায়? আসতাছে বড় বাবা, উত্তর দিল মালা। ধ্রুব বিরক্ত স্বরে বলে উঠল, একজনের জন্য সবাই কতক্ষণ অপেক্ষা করবে? ও এই বাড়ির কে যে তার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামছিল নূর। ধ্রুবের কথা কানে আসতেই বুকের ভেতরটা হুহু করে উঠল। চোখের কোনায় অশ্রু জমে উঠল। সাদাত পেছনে তাকিয়ে বলে উঠল, ওই তো নূর আপু এসেছে। সবাই নূরের দিকে তাকালো, শুধু ধ্রুব নয়। তোফাইল চৌধুরী নরম স্বরে বললেন, এসো মা, খেতে বসো। জাহানারা চৌধুরী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তোফাইল গম্ভীর গলায় থামিয়ে দিলেন, মা, থাক না, আজ সবাই একসাথে খাবার খায়। নূর চারপাশে তাকালো, ধ্রুবের পাশের চেয়ারটাই খালি। বুক কেঁপে উঠল তার। ধীরে ধীরে বলল, বাবা, আমি না হয় পরে খেয়ে নেব। তোফাইল মেকি রাগ দেখালেন, আমি যা বলেছি তাই করবে। চুপসে গেল নূর। আর কিছু না বলে ধীরে ধীরে ধ্রুবের পাশে গিয়ে বসল। টেবিলে হাসি তামাশা, গল্প, সবকিছুই চলল, কিন্তু ধ্রুব আর নূরের ভেতরে এক অদৃশ্য দেয়াল যেন আরও উঁচু হয়ে দাঁড়াল। খাবার শেষে ধ্রুব বলল, কেউ এখন ঘরে যেও না, বসো সবাই। ধ্রুব সাদাত আর সিয়ামকে বলল, আমার ঘর থেকে দুটো কালো লাগেজ নিয়ে আসতে। সিয়াম আর সাদাত উপরে চলে গেল আনতে। সবাই বসার ঘরে বসল। নূর তার ঘরে চলে যেতে নিলে দিশা তাকে জোর করে বসে দিল। সিয়াম আর সাদাত লাগ এ কার জয়েনে ধ্রুবের কাছে দিল। ধ্রুব একে একে নাম লেখা দেখে সবার গিফট সবার হাতে দিল। বাসার সবার হতে কাজের লোক, ড্রাইভার, দারোয়ান সবার জন্য গিফট এনেছে। আলেয়া চৌধুরীর জন্য একটা স্বর্ণের হার এনেছে, এতে যেন আলেয়া চৌধুরী খুশিকে দেখে। সবাইকে গিফট দিলে লাগেজ পুরো ফাঁকা হয়ে গেল। দিশা ধ্রুবের উদ্দেশ্য বলল,
ভাইয়া নূরের জন্য কিছু আনোনি? এ কথা শুনে সবাই ধ্রুবের দিকে উত্তরের আশায় তাকিয়ে থাকল। ধ্রুব বিরক্তি কণ্ঠে বলল, যার তার জন্য আমি কিছু আনতে কেন যাব শুনি? বলেই গটগট করে তার ঘরে চলে গেল। নূরের চোখে পানি টলমল করছে। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর ভাবল এদের হয়তো আর এক করা যাবে না, যেখানে ধ্রুব নূরকে সহ্য করতে পারে না। ধ্রুবের কথা শুনে আলেয়া চৌধুরী যেন ভীষণ খুশি হল আর মনে মনে এবার যা করার তাকেই করতে হবে।